এদিকে যে কোনো মুহূর্তে পতন ঘটতে যাচ্ছে ডক্টর ইউনূসের। হঠাৎ একই সিদ্ধান্ত নিল সেনাবাহিনী। জুমার পর সরকার পতনের ডাক দিয়ে রাজপথ কাঁপাচ্ছে শিক্ষার্থীরা। অন্যদিকে ডক্টর ইউনূসের বিপক্ষে কাজ শুরু করেছে সেনাবাহিনীও চাই ডক্টর ইউনূস যাতে আর ক্ষমতায় না থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্য অনেকে বিশ্বাস করে 1, 2, 3, 4 সব সালারা বাটপার, নিজেদের আখের গোছায়। দাবি আদায়ে জুমার নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনূস, কোথায় আসিফ নজরুল? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দাবি মানা না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন করে দেয়া হবে। মাহফুজ আলমের পদত্যাগ চাইলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অন্তর্বর্তী সরকার নিজের বিপদ বাড়াচ্ছে কেন? এই সরকার যে টিকে থাকতে পারবে না এটা কিন্তু আমরা বুঝতে পারছি, এবং দেশের মাটিতে তারা যে রাজনীতি করবে সেটাও কিন্তু করতে পারবে না, এবং তাদের স্থান এদেশের মাটিতে হবে না। কোথায় হবে আমরা জানি না। তাহলে কি অন-11-এর চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উপদেষ্টা মাহফুজ আলম ক্ষমা চেয়েছেন কিংবা দুঃখ প্রকাশ করেছেন। উপদেষ্টা মাহফুজ আলম যে ক্ষমা চেয়েছেন এটা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি ফৌজদারি অপরাধ করেছেন। তিনি আমৃত্যু আঘাতের হুমকি দিয়েছেন। ওয়াকারের পক্ষে যে সমস্ত ফটোকার্ড বানাচ্ছে, এটা বানাচ্ছে হচ্ছে ফ্যাসিস্টের দোসর গোয়েন্দা সংস্থাগুলো, আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনস এবং মিলিটারি ইন্টেলিজেন্সের। ইশাক হোসেনকে নিয়ে রীতিমতো খেলছে স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা অন্তর্বর্তী সরকার। নির্বাচনী ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাকে মেয়র ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সেই অনুযায়ী গেজেটও প্রকাশ করছে। তারপরও তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্তর্বর্তী সরকারও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। ইতিমধ্যে দুদিন নগরবাসী, ঢাকাবাসী, পুরনো ঢাকার নাগরিকরা বিক্ষোভ করেছে। মেয়র ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ভবন ঘেরাও করেছে, অবস্থান ধর্মঘট করেছে। তারপর একটি অদ্ভুত কাণ্ড করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে চলমান পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফার চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দেখেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখি। ডক্টর ইউনূসের কাছে যে ওনার নীতি কোনটা, মানে বিষয়গুলো কি ওইরকম যে ওনারা যেটা চান সেটাকে করার জন্য একটা আয়োজন তৈরি করা হয়, তারপরে 2 রাতে ঘটনা শেষ হয়। আর যেটা ওনারা চান না, ছাত্রদেরকে পিটাবেন, রক্ত ঝরাবেন, টিয়ার শেল মারবেন, তারপর 4 দিন ধরে আন্দোলন চলবে, শিক্ষকরা সেখানে আসবে, পুরানা ছাত্ররা মাঠে নামতে হবে। আর এই সকল আন্দোলনের কারণে আম জনতা, ছাত্ররা মারামারি ঘটবে, পাবলিক খেপবে। আসলে চলছেটা কি? মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কি পাত্তা দেওয়া হচ্ছে না? নাহিদ সার্জিসরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না? কেন আপনাদেরকে সান্ডা মাহফুজ বলতে হয়? কেন বোতল বোতল স্লোগানের মিছিল ওড়ে? একটাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্য অনেকে বিশ্বাস করে 1, 2, 3, 4 সব সালারা বাটপার, নিজেদের আখের গোছায়। আমার কথা হচ্ছে যে এই যে সরকারটা দাঁড়িয়ে আছে যে ছাত্রদের উপরে, ছাত্ররাই নিয়োগকর্তা, মানে ওই 5 জন ছাত্র নিয়োগকর্তা নাকি এই দেশের সামষ্টিক ছাত্র? যদি সামষ্টিকই হয় তাহলে জগন্নাথের স্টুডেন্টদের এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনূস, কোথায় আসিফ নজরুল, কোথায় বাকিরা? মাহফুজরে পাঠাইছে, পাবলিক তারে বোতল মারছে, আবার সান্ডা মাহফুজ, মানে কেন? এখন আজকে তারা যে ঘোষণা দিছে, এই ঘোষণায় মানে মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে। ডক্টর ইউনূস আগে বলছিলেন তিনি রাজকীয় জীবনযাপন করবেন না, কিন্তু এখন তো করতেছেন নিরাপত্তার নামে, উপদেষ্টারও নিচ্ছেন। ওনারা রাস্তায় নামলে গাড়ি শাঁ করে দৌড়ায়, আর পাবলিক 30 ঘন্টার জ্যামে বসে থাকে, ওনারা হেলিকপ্টার দিয়ে উড়ে যায়। ভাই, জনগণের জীবনটারে ভোগাইতে ভোগাইতে যে বিএনপি যে রাগ দিছে না, এরকম কিন্তু হইতেও পারে। জবি স্টুডেন্টরা যমুনার সামনে বৈশা ঘুমাচ্ছে, রাত্রে সজাগ থাকতেছে, ছেলে মেয়ে শিক্ষকরা রাজপথে নেমে আসছে, কিন্তু কোন রকম পাত্তাই পাচ্ছেন এই সরকারের কাছে মনে হচ্ছে। এখন তাদের দাবি যতটুকু যৌক্তিক যতটুকু অযৌক্তিক, একটু আসেন, এরা যাদেরকে মানবে ওইখানে একটু বসেন, কথা বলেন, তাহলে তো রাজপথটা ক্লিয়ার হয়। আজকে যার একটা দাবির ডাক দিছে এই ছাত্ররা, বাজেট বাড়ানো সহ 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আবার কি ঘোষণা দিছে যে আজকে সকাল 10টায় রাজধানীর কাকরাইলে তারা একটা সমাবেশ করবে। আর দাবি আদায়ে জুমার নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সাবেক যে শিক্ষার্থীরা আছেন তারাও যোগ দেবেন। গতকালকে সারাদিন কমপ্লিট শাটডাউন ঘোষণার পরও আমরা দেখলাম যে মধ্যরাত পর্যন্ত মানে
কোনো রকম পাত্তা নেই। উপদেষ্টা আসিফের বাসায় নাকি একটা মিটিং হয়েছে, তো উপদেষ্টা আসিফ কি শিক্ষা মন্ত্রণালয়ের? আমাদের শিক্ষা উপদেষ্টা কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সমন্বয়করা চাইলেই দৌড় দিয়ে দেখা করতে পারে, সার্জিস হাসনাতরা দেখা করতে পারে, তো তাদের সাথে কেন তিনি দেখা দিচ্ছেন না? আর যার কারণে বাধ্য হইয়া কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানকালে আজকে জবিতে তারা জবির স্টুডেন্টরা বলছে যে আমরা জবি পরিবার একমত হয়েছি, হয় দাবি আদায় হবে নতুবা আমাদের মৃত্যু হবে। মৃত্যু হবে না, বাট মাইর খাবে আবার, এটা হইতে পারে। আর ছাত্ররা বলে রক্তে আগুন লেগেছে, রাজপথ কাপাকাপির নমুনা কিন্তু আমরা দেখি কতটুকু কাঁপতেছে। আমার একটাই বক্তব্য যে দেখেন, এই যে বৈষম্য, ছাত্ররা এখন ছাত্রীরা বলতেছে ওরা ঠান্ডা খাবে, ওরা ঠান্ডা পানি খাবে, ওয়াটার ক্যানের বাতাস খাবে, আমরা কি তোমরা মার খাবা? কারণ তোমাদের সাথে সার্জিস নাই, আসনাত নাই। আমি এটি আশ্চর্য লাগে, এরা পলিটিক্স করবে। এনসিপির মতন এরকম গোয়ার তুমি মেন্টালিটি যদি থাকে, পলিটিক্স হবে। লোকাল ভোটার তদবির বাণিজ্য এই যে আসতেছে নি, শুরু হয়ে গেছে। কেন ভাই? ছাত্রদের যে কোনো আন্দোলনে আপনাদের উপস্থিতিটা জরুরি, এদেরকে দিয়েই তো আপনারা হয়েছিলেন। এরকম যদি চলেন কয়দিন আপনাদের মূল্যায়ন থাকবে? এই যে বৈষম্যের শিকার, ঠান্ডা পানি, এগুলা যে বোতল মারছে মাহফুজে উল্লাস করতেছে ছাত্ররা, ঠান্ডা না মাহফুজকে ঠান্ডা ঠান্ডা। আমি বোঝেন যে কোন লেভেলের ট্রলে চলে গেছে সরকার ক্ষমতায় থাকতে। বোতল পরে পরে কি হবে? সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিগ্রামও যাবে না, তবে এটা করে ফেলছেন অনেকাংশেই। আর ডক্টর ইউনূসেরও আমরা আসলে ভাবগতি বুঝি না যে তিনি শুধুমাত্র যে আন্দোলনের সমন্বয়করা কোনো কিছু দাবি করেন সেইটা ওনারা রাতের বেলা মিটিং ডাইকা মানে ভোর রাত্রে আবার ঘোষণা দিয়ে দেন। আর সবগুলা আমরা দেখছি যে আওয়ামী লীগ ইস্যুতেই, এর বাহিরে কোনো ইস্যুতে সহজে সিদ্ধান্ত আসে না। কেন আসে না? আবার যেগুলোতে সমন্বয়করা থাকে, এনসিপির ঊর্ধ্বতন নেতারা থাকে, সেইটা আসে। তাহলে বৈষম্য কি আসলে শেষ হইলো, নাকি নতুন করে একটা বৈষম্য শুরু হচ্ছে? অন্তর্বর্তী সরকার নিজের বিপদ বাড়াচ্ছে কেন? তাহলে কি অন-11-এর চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে? জনগণের মাঝে এই প্রশ্ন ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে এবং জনগণ নতুন করে এই বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করেছে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার যদি সবার সাথে সমঝোতা রাখতে না পারে, জনগণের আকাঙ্ক্ষা যদি প্রতিফলন বাস্তবায়ন করতে না পারে, তাহলে এই সরকার যে টিকে থাকতে পারবে না, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এই সরকার তখন অন-11-এর চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে এবং দেশের মাটিতে তারা যে রাজনীতি করবে সেটাও কিন্তু করতে পারবে না এবং তাদের স্থান এদেশের মাটিতে হবে না। কোথায় হবে আমরা জানি না। এদেশের জনগণ কিন্তু শাসক গোষ্ঠীকে ক্ষমতায় টিকে রাখেনি। 5ই আগস্টে আপনারা দেখেছেন সমস্ত মন্ত্রী পালিয়েছে, এমপি পালিয়েছে, দলের প্রধান, দেশের প্রধান যিনি ছিলেন তিনি পালিয়ে গেছেন, এমনকি ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীরাও এখন পর্যন্ত পালিয়ে রয়েছে। অন্তর্বর্তী সরকারকে ওই দিকে তাকানো উচিত। এই জন্যই সব বিবেচনা করে সব কিছু জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। আকাঙ্ক্ষার বাস্তবায়ন কী করতে হবে? প্রথমত রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা রাখতে হবে, বন্ধনটা ঠিক মতো রাখতে হবে। আপনি যদি দেখেন যে এই মুহূর্তে জামাতে ইসলাম নিবন্ধন পাওয়ার জন্য আদালত প্রাঙ্গণে ছুটে চলছে, কখনো উকিলের কাছে, কখনো ব্যারিস্টারের কাছে, কখনো জজের কাছে, সব জায়গায় একটা হয়রানি হয়ে যাচ্ছে, হয়রানি করানো হচ্ছে। কেন? তিনি কি এই সরকার কি চাইলেই জামাতকে সহজে নিবন্ধন দিতে পারতো না? দিচ্ছে না কেন? ওটা তো তাদের প্রাপ্ত অধিকার। আদালত থেকে নাকি বলা হয়েছে দাঁড়িপাল্লা নিয়ে তারা নির্বাচন করতে পারবে না, মার্কা চেঞ্জ করতে হবে, প্রতীক চেঞ্জ করতে হবে। এই সব কিছু যদি প্রশ্ন অন্তর্বর্তী সরকার জনগণের সামনে নিয়ে আসে, তাহলে তো রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সংঘাত লেগে যাবে এবং দেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে। জামাতের তো নিবন্ধন পাওয়া তো প্রাপ্য, সেই প্রাপ্য অধিকার যদি ফিরে না পায়, সেই প্রাপ্য মর্যাদা যদি ফিরে না পায়, তাহলে রাজনীতিটা করবে কিভাবে, নির্বাচনটা করবে কিভাবে? বাট এই সমস্ত কিছু আমরা সরকারের ষড়যন্ত্র হিসেবে দেখছি। এটা 1 নাম্বার। 2 নাম্বার যেটা প্রথমেই বলে রাখি যে আমরা দেখলাম যে বিএনপির সাথে এই সরকারের খুব একটা ভালো বনিবাদ হচ্ছে না। বিএনপির প্রায় প্রত্যেকটা নেতাই প্রত্যেক দিন এই সরকারের পেছনে লেগে পড়ছে, এটা একটা বিষয়। এরপরে একটা বিষয় আপনি দেখেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, যাকে আদালত ঘোষণা করলো যে তিনি মেয়র, আবার সেই মেয়রকে শপথ পড়াতে দিচ্ছে না, সরকারের লোকজনই দিচ্ছে না। তার মানে এই জায়গাতেও সরকার ইনভলভ আছে। এই ছোটো ছোটো সমস্যাগুলোই কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য বড় বিপদের কারণ। আরেকটা সবচেয়ে বড় ইস্যু, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিয়েছে, কালো কথা নিষিদ্ধ করে দিয়েছে। তিনি যদি চাপ সামলাতেই পারেন, আমাদের জনগণের কিছু করার নেই, জনগণ নিঃশব্দে নীরবে মেনে নেবে, এখানে জনগণের বাড়তি কিছু বলার নেই। তবে এই যে নিষিদ্ধ করে দিল, জনগণের মিশ্র যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বেশিরভাগ আমরা মানুষই তো দেখলাম যে তাদের পক্ষ নিয়ে কথা বলছে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে গণজাগরণ, গণমঞ্চ তৈরি করা শুরু করেছে। বাট এই যে বিশেষ কিছু কাজগুলো যে অন্তর্বর্তী সরকার করছে, এটা জাতির জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয় তৈরি হয়ে যাচ্ছে। এই যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা কোলাহল, কোন্দল, এই বিষয়গুলো যদি পরিহার করতে না পারে, আমি মনে করবো যে অন-11-এর যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে, তার চাইতেও অধিক মাত্রায় ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাবে। আপনারা দেখেছেন যে গতকালকে বা আজকে ভারত এবং
আমেরিকা তাদের নিজস্ব মতামত কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের কারণ তুলে ধরেছে, সেখানে জনগণের যে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে এই বিষয়টা কিন্তু স্পষ্ট বলেছে। ঠিক আমি মনে করি জামাতের ক্ষেত্রেও একই কাজটা অন্তর্বর্তী সরকার করে যাচ্ছে, যেটা আমাদের দেশকে দিন দিন গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এভাবেই যদি অন্তর্বর্তী সরকার চলতে থাকে তাহলে দেশে গৃহযুদ্ধ খুব শীঘ্রই বেঁচে যাবে এবং একই সাথে 111-এর চাইতে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত রাতে সারা রাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা অবস্থান করেছে যমুনার পাশে এবং তারা ঘোষণা দিয়েছে কোনোভাবেই তাদের অবস্থান থেকে তারা সরে যাবে না। আরও বড় ঘোষণা দিয়েছেন তারা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবি মানা না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন করে দেয়া হবে। বিবিসির বরাত দিয়ে এই খবরটা নিশ্চিত হওয়া গেছে। কি হচ্ছে আসলে, সরকার কি ভাবছে? গতকালকে একজন শিক্ষক প্রতিনিধির একটা ভিডিও রীতিমতো চমকে যাওয়ার মতো কথাবার্তা তিনি বলেছেন, অনেক কথা বলেছেন তিনি, এবং উপদেষ্টা মাহফুজ আলম সম্পর্কে বেশ কঠিন ভাষায় তাকে কথা বলতে শোনা গেছে এবং আলটিমেটাম দিতেও শোনা গেছে। সরকার কি তাদের দাবি পূরণ করবে? যদিও এখন 3টা দাবির সঙ্গে আরও একটা দাবি যোগ হয়েছে, এখন তাদের দাবি 4টা, হয়তো সময় গড়ালে আরও দাবি বাড়তে থাকবে এবং 5ম দাবিটা মাহফুজ আলমের পদত্যাগে চাওয়ার দাবি হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই পথে কি এগোচ্ছে জগন্নাথ আন্দোলন? কালকে আমরা মাহফুজ আলমের উপরে যে বোতল নিক্ষেপের ঘটনা আগের রাতে ঘটেছিল সেটা নিয়ে নানা ধরনের ট্রলের কার্যক্রম দেখেছি। সেখান থেকেই ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন থাকবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম চলবে না। এখন সরকার কোন দিকে যাবে? সরকারের কাছে যে দাবি, 3টা দাবি ছিল, সেই 3টা দাবির সাথে একটি দাবি যোগ হয়েছে, সেই কথাই পরে আসছি। তার আগে জানিয়ে রাখি যে এই আন্দোলনে জামাত ইসলাম সমর্থন দিয়েছে। জামাত ইসলাম যে সমর্থন দেবে এটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। জামাতের সমর্থন, এখন যদি জামাতের লোকজনও এখানে জড়ো হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ সাম্প্রতিক সময়ে মাহফুজ আলম জামাত শিবিরের বিরুদ্ধে নানা রকমের কথা বলে নিজেকে জামাতের কাছে বিতর্কিত করে তুলেছেন। সেই ঝাল মেটাতে চাইবে জামাত যে কোনো মূল্যে, সেই কারণেই হয়তোবা এই আন্দোলনে জামাত নীতিগতভাবে সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ তাদের আবাসন সংকট সহ কিছু দাবি নিয়ে গত কয়েকদিন যাবৎ আন্দোলন করছেন। তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কারো জন্যেই কাম্য নয়, এই বিবৃতি দিয়েছে জামাত। এদিকে গতকালকে আমরা একজন শিক্ষক যে ঘোষণাগুলো দিয়েছেন সেই ঘোষণাগুলো দেখেছি এবং তিনি অনেকটা হুমকির সুরেই বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থীর প্রোটেকশনের জন্য বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক বুক পেতে দেবে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে চাইলে শিক্ষকরা একেবারে বুক পেতে দেবে, শিক্ষকরা সেটা হতে দেবে না। তার মানে মাহফুজ আলমের ওপরে যে বোতল নিক্ষেপ করা হয়েছে সেই নিক্ষেপকারী ছাত্রকেও যদি গ্রেপ্তার করা হয় তবুও পরিস্থিতি পাল্টে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। কি বললেন তিনি একটা মজার তথ্য দিয়েছেন। তিনি বলেছেন 2005 সালে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে, তখন বিএনপি ক্ষমতায় ছিল। তিনি বলতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করার কারণে বিগত সরকারের কাছে আমরা অনেকটা সতীনের মতো ছিলাম, আমাদের অনেক দাবি দেওয়াও পূর্ণ হয়নি। সেই একই অবস্থা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে যে সরকার এসেছে সেই সরকারের কাছেও যদি একই অবস্থা থাকে তাহলে এর চাইতে কষ্টের ব্যাপার নেই। যেটা প্রত্যাশিত নয় সেটা তারা প্রত্যাশা করেন না। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের বাজেটের জন্য আমরা 306 কোটি টাকা একটা বাজেট দিয়েছি, কিন্তু আমাদেরকে দেয়া হয় 140 কোটি টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কয়েক গুণ বেশি দেয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওপর সাথে এই ধরনের বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তিনি আবাসন ভাতা এবং দ্বিতীয় ক্যাম্পাস, ছাত্রদের 70% ছাত্রছাত্রীদের আবাসন ভাতা দিতে হবে, যেহেতু তাদের থাকার জায়গা নেই, হল নেই, সেটা দিতে হবে যতদিন পর্যন্ত না আবাসন ব্যবস্থা হচ্ছে। এবং দ্বিতীয় ক্যাম্পাস যেটা, সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে। এই 3টি দাবির সঙ্গে নতুন দাবি যেটা যুক্ত করেছেন সেটা হচ্ছে যে পুলিশরা তাদের উপরে, শিক্ষক এবং ছাত্রদের উপরে আক্রমণ করেছিল। তার ভাষ্যমতে তারা কাকরাইল মোড় পার হওয়ার পরেও যমুনার কাছাকাছি আসার আগেই পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড মারে, জল কামান মারে, বেধড়ক লাঠিচার্জ করে। এর সঙ্গে এই ঘটনা, এরকম আচরণ ফ্যাসিস্টের আচরণ। বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে বৈষম্যহীন সরকার, সেই বৈষম্যহীন সরকারের পুলিশ এবং সরকারের পক্ষ থেকেও যদি ফ্যাসিস্টের মতো আচরণ দেখতে পাওয়া যায় তাহলে সেটা মেনে নেওয়া হবে না। এই কর্মকাণ্ডের সঙ্গে যে সকল পুলিশ জড়িত তাদেরকে বিচার করতে হবে, অন্যথায় আমরা এখান থেকে সরব না। তিনি স্পষ্ট বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবে এবং বিশ্ববিদ্যালয় একেবারে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন তিনি। এমন কথাও বলেছেন মাহফুজ আলমকে নিয়ে
বলেছেন যে মাহফুজ আলমের একটা ভিডিও দেখলাম, সেখানে তিনি বলছেন 10 মিনিটের মধ্যে, পুলিশকে তিনি বলছেন 10 মিনিটের মধ্যে এই জায়গা ফাঁকা করে দাও। এই কথাটাকে তিনি বলেছেন মাহফুজ আলমের এমন ফ্যাসিবাদী ভাব, এই ফ্যাসিবাদী ভাব সে দেখাতে পারছে কারণ সে নিজে পুলিশ প্রোটেকশনে আছে। পুলিশ প্রোটেকশন থেকে বের হয়ে আসো, তারপরে বাস্তবতাটা বুঝতে পারবে। তুমি যদি পুলিশ প্রোটেকশনে থেকে এই ধরনের কথা বলতে পারো, তাহলে আমি শিক্ষক হিসেবে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 ছাত্রছাত্রীর জন্য 800 শিক্ষক রয়েছেন যারা জগন্নাথের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের প্রোটেকশন দেবে, তাদের কোনো কিছু হলে আগুন জ্বলবে, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। আসসালামু আলাইকুম দর্শক, ইশরাক হোসেনকে নিয়ে রীতিমতো খেলছে স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা অন্তর্বর্তী সরকার। নির্বাচনী ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাকে মেয়র ঘোষণা করেছে, নির্বাচন কমিশন সেই অনুযায়ী গেজেটও প্রকাশ করছে। তারপরও তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্তর্বর্তী সরকারও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। ইতিমধ্যে দুদিন নগরবাসী, ঢাকাবাসী, পুরনো ঢাকার নাগরিকরা বিক্ষোভ করেছে। মেয়র ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ভবন ঘেরাও করেছে, অবস্থান ধর্মঘট করেছে। তারপর একটি অদ্ভুত কাণ্ড করেছে। দর্শক, সেই আলোচনা করব এবং কি তাদের ভূমিকা এবং কত বড় ন্যাক্কারজনক তাদের অবস্থান সেটি ফুটে উঠেছে, তা নিয়ে কথা বলবো এবং বিশ্লেষণ করব। তার আগে দর্শক অনুরোধ করছি যে ভয়েস বাংলার প্রতিবেদন এবং বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই সেগুলো জানিয়ে আপনারা মতামত দেবেন এবং নিয়মিতভাবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সর্বশেষ যে ঘটনা ঘটিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেটা হচ্ছে যে আইন মন্ত্রণালয়কে তারা চিঠি দিয়েছে যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা নিয়ে যে পরিস্থিতি, তার আইনগত ব্যাখ্যা চেয়েছে। আচ্ছা, এটা কি স্থানীয় সরকার মন্ত্রণালয় পারে? এটা তো কন্টেম্প অফ কোর্ট যেটা বলা হয়, আদালতের নির্দেশ অমান্য করা। নির্বাচন কমিশন একটা সার্বভৌম প্রতিষ্ঠান, সেই সার্বভৌম প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে অগ্রাহ্য করা। সব শেষ হবার পর কিসের মতামত? এখন কাজ হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে শপথ নিয়ে তাকে দায়িত্বটা বুঝিয়ে দেয়া। কেন এই গড়িমসি? এটা কি বিএনপি সরকার ক্ষমতায় আছে যে গড়িমসি করছে? এটা কি রাজনৈতিক সরকার? রাজনৈতিক সরকার তো না, এটা সবার আন্দোলনের একটা ফসল। তাহলে যেই আচরণগুলি করা হচ্ছে, মনে হচ্ছে যে সরকার একটা রাজনৈতিক পক্ষ, যেহেতু বিরোধী পক্ষের একজন নির্বাচিত হয়েছেন এবং তিনি আইনের মাধ্যমে জয়যুক্ত হয়েছেন, সুতরাং তারপরও টালবাহানা করা, ঠেকিয়ে রাখা, এই ধরনের মানসিকতা সাধারণত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর একটা পলিটিক্যাল দলের সঙ্গে, প্রতিপক্ষের সঙ্গে আচরণ করে। এখন কার্যত তেমনটাই হয়েছে। এর আগে আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। তো শেখ হাসিনার আমলের যে নির্বাচনগুলো, অনেকগুলো রাজনৈতিক পক্ষ চ্যালেঞ্জ নিয়েছে এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। 2018 সালেও সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু সেই নির্বাচনের ফলাফল তারা কেড়ে নিয়েছে বা নির্বাচনকে তারা জাল জালিয়াতির দিকে ঠেলে দিয়েছে। বিএনপি অংশগ্রহণ করেছে বলেই বোঝা গিয়েছিল যে সরকার জাল জালিয়াতি করে, দিনের ভোট রাতে করে। সেটা যেমন 2018 সালে করেছে, তেমনি মেয়র নির্বাচনের সময় 2 সিটির ক্ষেত্রেও একই কাজ করেছে, উত্তর এবং দক্ষিণে। তো এটা একটা নির্বাচনী লড়াই, সেই লড়াই করেছে বিএনপি। এরপর ন্যাক্কারজনকভাবে পরাজিত করানো হয় ইশরাক হোসেন এবং তাবিদ আওয়ালকে। ইশরাক হোসেন সেই ব্যাপারে আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু আদালতে তার এই বিষয়টি পেন্ডিং রেখেছে। সরকার পরিবর্তনের পর বা রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন ইশরাক হোসেন এবং তিনি রায় পেয়েছেন। এইরকম নির্বাচনী রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন কি আপিল করবে? আপিল করে বলবে যে না, মেয়র তাপস যেভাবে নির্বাচিত হয়েছে সেটাই ঠিক আছে? এই সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কি চায়? আপিল করুক। আপিল করা মানে কি? তার মানে যেটা ছিল সেটা সঠিক, অর্থাৎ ইশরাক হোসেন নির্বাচিত হয়েছেন, ওই নির্বাচন যে জাল জালিয়াতির মাধ্যমে প্রতিপক্ষের প্রার্থীকে পরাজিত করেছে, মানে সেটা সঠিক না। আপিল করা মানে তো সেটাই দাঁড়ায়। তো সেটি কি চাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্তর্বর্তী সরকার? বিষয়টা কি তেমন দাঁড়াচ্ছে না। এখানে বলা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় এবং নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কিনা সেই বিষয়ে আইন বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার মানে একটা দীর্ঘসূত্রতা। তারা জানে যে এই চিঠির কোনো বৈধতা নেই এবং এই চিঠি মানে হচ্ছে কন্টেম্প অফ কোর্ট, সোজাসুজি বলা যায় আদালত অবমাননা করা। এখানে আইন মন্ত্রণালয়ের মতামতের কি আছে? যা মতামত, সিদ্ধান্ত, রায় সেটা তো মানে আদালত দিয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাচাই বাছাই করে সেটা গেজেটও প্রকাশ করেছে। এখন তার কিছু করার নেই, তারপরও এই করার চেষ্টার মধ্যে দিয়ে একটা হাস্যকর একটা অদ্ভুত কাণ্ড করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তাদের স্বরূপটা
উন্মোচন করছে সবার সামনে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত মতামত প্রদান সংক্রান্ত শিরোনামে চিঠিটি বৃহস্পতিবার আইন বিচার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে। এই ক্ষেত্রে স্থানীয় সরকার আইন 2009 ধারা 6 অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোনো আইনগত জটিলতা আছে কিনা এই বিষয়ে আইন বিচার বিভাগের কাছে মতামত জানতে চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া চিঠিতে আরো বলা হয়, নির্বাচন ট্রাইব্যুনালে নির্বাচন কমিশনকে বিবাদী করে মামলা হলেও তা কমিশন প্রতিদ্বন্দ্বিতা করেনি। কেন করবে? প্রতিদ্বন্দ্বিতা করবে মানে মেয়রের তাপসের পক্ষে, তাপস মেয়রটা ঠিক আছে, এটা কি অদ্ভুত ব্যাপার। দেখেন, মামলায় একতরফা রায় হয়েছে, হ্যাঁ হবেই। তাহলে এখন বিএনপির যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদুর রহমান তাদের ব্যাপারে যে রায় দিচ্ছে তার ব্যাপারে সরকার লড়বে, বলবে যে না শেখ হাসিনার আমলে যে সমস্ত দণ্ড দেওয়া হয়েছে সেগুলি সঠিক আছে? অদ্ভুত ব্যাপার। বলছে এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন হয়েছে, অথচ বরিশাল সিটি কর্পোরেশনের পরাজিত মেয়র প্রার্থী একই ধরনের আবেদন নির্বাচনী ট্রাইব্যুনালে খারিজ হয়েছে। তো সেটা ওই ট্রাইব্যুনাল দেখেছে, তো ওইটা তার ব্যাপার। আদালত কোন আসামি কোন শাস্তি দেবে সেটা আদালতের নিজস্ব এখতিয়ার, এখানে তো কোনো হস্তক্ষেপ চলে না। একটা অদ্ভুত চিঠি দিয়ে পরিস্থিতিটাকে এমন করছে যে মনে হচ্ছে যে না, মেয়র তাপস ঠিক ছিল, কেন ফাইট করলো না ট্রাইব্যুনাল এবং কেন নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলো? এই উদ্দেশ্য মানে এটা কি আইন মানে সময়ক্ষেপণ করা, কোনোভাবেই যাতে ইশরাক মানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র না হতে পারে। এছাড়া আর কি বোঝার বাকি আছে? দর্শক, তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি তো নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।